আমি পিছনের দিকে যাব না, পিছনে গত 15-20 বছর বা গত 50 বছর বাংলাদেশ কেমন ছিল এই আলাপে গিয়ে আমি অতীতাশ্রয়ী হয়ে সময়টা নষ্ট করব না। আমরা আগামী দিনে বাংলাদেশটাকে নিয়ে আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে বাংলাদেশকে ট্রান্সফর্ম করতে চাই, এটা নিয়ে 2-4টা কথা বলব। পলিটিক্যালি, ইকোনমিক্যালি, সোশ্যালি। স্বাধীনতার 50 বছর পরে আমরা যে জায়গায় এখন এসেছি, আমাদের এখনো কোনো সেট প্যাটার্ন অফ গভর্নমেন্ট নাই। এটা হচ্ছে সব থেকে দুঃখের বিষয়, সব থেকে দেউলিয়াতের বিষয়। 50 বছরে আমাদের একটা নির্ধারিত হয়ে যাওয়া উচিত ছিল 54 বছরে, যে আমাদের এখানে কি থাকবে, রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে অথবা পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নেন্স থাকবে, একটা আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলি রোবাস্ট প্রাতিষ্ঠানিক ভিত্তি হবে, শক্ত মজবুত ভিত্তি থাকবে। কিন্তু দুঃখের বিষয়, যেভাবেই হোক, যে সমস্ত চড়াই উতরাই পার হয়ে এসেছি আমরা, এখন পর্যন্ত আমরা একটা খুবই শেকি গ্রাউন্ডের উপরে আছি, টলমলে গ্রাউন্ডের উপরে। আজকে গত 5 অগাস্টের বিরাট পরিবর্তনের পরে আমার পিছনের ভাই যারা, আপনাদের চেয়ার নাই বোধ হয় না, এই একই সমস্যা আমার ঘরেও হয়। দেখা যায় মানে 80-100 জন লোক হলেই এরপরে আর চেয়ার দিতে পারেন না, তখন আমার ক্ষমা চাওয়া লাগে যে ভাই চেয়ার তো আর নাই। আচ্ছা, যাই হোক, তো এই 5 অগাস্টের পরে আমরা সবগুলি রাজনৈতিক দল মিলে যে বিষয়টাতে মূলত প্রথম একমত হয়েছে, ঐক্যমত হয়েছি, সেটা হলো বাংলাদেশে আর কোনোদিন কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না। প্রত্যেকটা নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এবং উদাহরণ হিসেবে বলছি, মনে করেন আগামী নির্বাচনে আপনাদের সমর্থনে আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল। 5 বছর পরের যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে অন্য সমস্ত রাজনৈতিক দলের মতো বিএনপিও তখন ক্ষমতার বাইরের একটি দল থাকবে নির্বাচনকালীন সময়, এবং নির্বাচনের সেই সময়টার ম্যানেজমেন্টটা থাকবে, ব্যবস্থাপনা থাকবে একটা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কেন? এই জন্য যে আমরা এর আগে দেখেছি পরপর 4টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং প্রতিবারই সরকার পরিবর্তন হয়েছে। কোন একটা রাজনৈতিক দল হেরেছে, আরেকটা রাজনৈতিক দল এসেছে, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ। এবং 5 বছর পরে পরে নির্বাচন হবে, এই জিনিসটার নিশ্চয়তা থাকার কারণে যারাই ক্ষমতায় গিয়েছেন বা রাজনীতি করেছেন, তাদের মধ্যে একটা ন্যূনতম জবাবদিহিতার সংস্কৃতি ছিল। দুর্ভাগ্যবশত 5 অগাস্ট যে সরকারকে আমরা বিদায় দিলাম জনরোষের মুখে, তারা এই নির্বাচনী ব্যবস্থাটাই বাতিল করে দিয়েছিল। 2018 সালে আমরা সর্বশেষ নির্বাচনে গিয়েছিলাম বিএনপি। সেই নির্বাচনে আমি ছিলাম সিলেট 1 থেকে প্রার্থী। আমি পুরনো আলাপে যাই না, এটা তো আপনারা জানেন। দিনের বেলা ঘন্টা 2 ভোট হয়েছে, কিন্তু ফলাফল হয়ে গিয়েছে সব আগের রাতেই, ভোট আগের রাতেই শেষ। তো আমাদের যে রাজনৈতিক সংস্কারের লক্ষ্য নিয়ে আমরা এসেছি, তার মধ্যে একটা হচ্ছে আগামী কোনোদিনই আর বাংলাদেশে কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে না, হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। 2 নম্বর, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যেন কোন একটা বিশেষ দলের বিশেষ আধিপত্য তৈরি না হয়, ডেমোক্রেসিটা যেন ফাংশনাল থাকে, কার্যকরী থাকে। সেই জন্য আমরা সব দল মিলে কয়েকটা বিষয় একমত হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে পার্লামেন্টের স্পিকার সরকারি দল থেকে হবে, কিন্তু ডেপুটি স্পিকার হবে বিরোধী দলের মনোনীত একজন সদস্য। এবং পার্লামেন্টারি যেগুলি কমিটি হবে, প্রত্যেক মন্ত্রণালয়ের এক একটা পার্লামেন্টারি কমিটি থাকে। যেমন ধরেন প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখার জন্য সংসদের একটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিষয় সংসদীয় কমিটি থাকে, সেভাবে স্বরাষ্ট্র, অর্থ, সব ধরনের মন্ত্রণালয়ের কমিটি থাকে। সংসদের কাজ তো 2টা। আপনারা কি আমার কথায় উৎসাহ পাচ্ছেন না বোর হচ্ছেন? আচ্ছা, সংসদের কাজ থেকে 2টা, একটা হলো আইন প্রণয়ন, আরেকটা হলো সরকারের কাছ থেকে জবাবদিহিতা আদায়। তো আইন প্রণয়ন করে সংসদ, আর জবাবদিহিতার কাজটা করে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য
সেই মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটি। আমরা একমত হয়েছি বিএনপি সহ অন্য দলগুলি যে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংসদীয় কমিটির চেয়ারম্যান থাকবেন, সভাপতি থাকবেন বিরোধী দলের মনোনীত সদস্যরা। এইভাবে সামগ্রিক ব্যবস্থাটার মধ্যে আমরা একটা চেক এন্ড ব্যালেন্স নিয়ে আসতে চাচ্ছি এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারপরে তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তার 31 দফাতে আমরা প্রস্তাব করেছিলাম যে আগামী দিনে কেউ প্রধানমন্ত্রী পরপর 2 মেয়াদের বেশি হতে পারবেন না। সেটি সংস্কারের মধ্যে গৃহীত হয়েছে এবং আগামী দিনে ইনশাল্লাহ কোনো ব্যক্তি পরপর মানে সর্বাধিক 2 মেয়াদ বাংলাদেশের সংসদে একটা মেয়াদ হচ্ছে 5 বছর, তার মানে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। যেই পদটা মাত্র কিছুদিন আগে আজীবনের জন্য বুকড হয়ে গিয়েছে, সেই পদটা এখন সবার জন্য উন্মুক্ত হয়েছে, কেউ 10 বছরের বেশি থাকতে পারবে না। আপনারা তো আমেরিকায় থাকেন, গণতন্ত্রের একটা সর্বোচ্চ স্ট্যান্ডার্ড এখানে। আপনারা কেউ নিশ্চয়ই আপনারা অনেকে লেট নাইট শোগুলি দেখেন কেউ সেই লেট নাইট শোগুলিতে কমেডিয়ানরা যেভাবে তাদের প্রেসিডেন্ট সিনেটরদের তুলাধনা করে, এটা দেখলে বোঝা যায় যে অনেক বিচ্যুতির মধ্যে, ইদানিংকালের অনেক বিচ্যুতির মধ্যেও গণতন্ত্র কত শক্ত গভীরের প্রথিত এই দেশে। তো এইখানে থেকে আমি যে পরিবর্তনগুলির কথা বলছি বাংলাদেশে, আপনাদের কাছে হয়তো এটা খুব বেশি কিছু মনে হবে না, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই পরিবর্তনগুলির সুদূর প্রসারী প্রভাব আছে। আমরা আশা করতে পারি যে এই ব্যবস্থাগুলির অধীনে আগামী দিনে বাংলাদেশ সত্যি সত্যি একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির দেশে পরিণত হবে। যেগুলি গুরুত্বপূর্ণ, যেগুলি যেমন ধরেন নির্বাচন কমিশন, এই জাতীয় যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, সেই প্রধানের মনোনয়নগুলিও সংসদের সরকারি দল বিরোধী দলের ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে হবে। তার মানে সরকারি দল বলে কোন একটা দল টোটাল সিস্টেমের উপরে আর কোনোদিন মনোপলি পাবে না, যে সিস্টেমটা আমরা করতে যাচ্ছি। এটা হলো রাজনৈতিক পরিবর্তন আগামী দিনে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ গত 15-16 বছরে একটা অদ্ভুত বয়ানের মধ্যে দিয়ে গিয়েছে। সেই বয়ানটা ছিল যে বাংলাদেশের জিডিপি গ্রোথ হচ্ছে 7%, প্রতি বছর আমাদের অর্থনীতির আকার প্রায় 7%, 7.5% হারে বড় হয়। কিন্তু যারা এই বয়ানটা দিতেন সেই সরকারের মন্ত্রীরাও, অর্থমন্ত্রী সহ অন্যরাও স্বীকার করতেন যে বাংলাদেশে সেইভাবে কর্মসংস্থান হয় না, এমপ্লয়মেন্ট সেইভাবে হয় না। তার মানে এটা ছিল একটা ম্যানিপুলেটেড অ্যাকাউন্ট। এবং বহু ক্ষেত্রে পরবর্তীতে দেখা গেল যে জিডিপির এই গ্রোথ মেলানোর জন্য বিভিন্ন ধরনের কাট এন্ড পেস্ট করা হিসাব সরকারের পরিসংখ্যান বিভাগ মানুষের সামনে উপস্থাপন করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়। যাই হোক, ফলাফল হলো 15 বছর পরে আমাদের বাংলাদেশ, যেটা গত 15 বছরের আগে একটা প্রত্যেক দেশের ঋণ থাকে, তাই না? যেমন আমেরিকান ঋণ এখন প্রায় 30 ট্রিলিয়নের উপরে, 30 ট্রিলিয়নের উপরে। বাংলাদেশেরও সার্বভৌম ঋণ আছে, সভরেন ডেট আছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেওয়ার আগে আমাদের সভরেন ডেট ছিল 20-22% মতো। হঠাৎ করে দেখা গেল সেই ডেট আমাদের বেলুনের মতো বেড়ে গেছে। তো বাংলাদেশে গত 10-12-14 বছরে এমন অনেকগুলি প্রকল্প নেওয়া হয়েছে যেগুলি আদতে এগুলির কোনো দরকার ছিল না, এবং বিপুল অঙ্কের ঋণ করে 5 টাকার প্রজেক্ট 50 টাকা করা হচ্ছে। তো মূল কথা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অর্থনীতি আমাদের রুগ্ন হয়ে পড়েছে। আমাদের যে ব্যাংক ব্যবস্থা ছিল, মোট আমাদের ব্যাংকের ঋণ দেওয়া ছিল প্রায় 14-15 লাখ কোটি টাকা। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা অনুযায়ী বা যারা আমাদের ব্যাংকিং সেক্টরের বোদ্ধা ব্যক্তি, তাদের কথা অনুযায়ী এর একটা বিরাট অংশ হয়তো অর্ধেক আর জীবনে কোনোদিন ব্যাংক ব্যবস্থায় ফিরবে না, এই টাকাগুলি লুটপাট হয়ে গিয়েছে। তো মোট কথা হলো
আগামী দিনে যে বা যারা সরকারের দায়িত্ব গ্রহণ করবে, যদি সেটা আমরাও হই, তাইলে আমরা আপাতত একটা স্থবির হয়ে যাওয়া অর্থনীতি এবং বিধ্বস্ত ব্যাংক ব্যবস্থার দায়িত্ব নিব। তা আমাদের আগামী দিনের সংস্কার হবে বাংলাদেশে এই অর্থনৈতিক ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির ক্ষেত্রে যে সমস্ত প্রকল্প নেওয়া হয় এগুলিতে জবাবদিহিতার ব্যবস্থা থাকবে এবং ট্রান্সপারেন্ট থাকবে, মানুষের কাছে উন্মুক্ত থাকবে এবং বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞদের সমন্বয়ে আমরা এই জিনিসগুলি পাবলিকলি পর্যালোচনা রিভিউর ব্যবস্থা করব, যাতে ইচ্ছা হলেই কেউ টাকা কামানোর, আমাদের সোজা বাংলায় যেটা, দুর্নীতির জন্য টাকা কামানোর জন্য রাষ্ট্রীয় তহবিলকে এরকম যথেচ্ছ ব্যবহারের সুযোগ না পায়। এবং ব্যাংকিং ব্যবস্থাটাও আমরা বিপুল সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ, যাতে আমাদের বাংলাদেশ ব্যাংকের পুরোপুরি নিয়ন্ত্রণ থাকে ব্যাংকিং তদারকি পর্যবেক্ষণের উপর। আচ্ছা, এই তো নিরস কথা বাদে আমরা আরো কিছু বিষয়ে আসি। আমরা আগামী দিনে যদি রাষ্ট্র দায়িত্ব পালনের সুযোগ পাই, যদি আপনাদের সমর্থন পাই, বাংলাদেশে এই মুহূর্তে একটা বিরাট অংশের মানুষ আনএমপ্লয়েড। এই কথাটা আরো বেশি সত্যি সিলেটের বেলায়। সিলেটের নিজস্ব কোনো অর্থনীতি নাই। আজকে থেকে 20-22 বছর আগে যখন থেকে ইংল্যান্ডের টাকা বাংলাদেশে ঢোকা কমে গেল, সেই দিন থেকে আজ পর্যন্ত সিলেটের নিজস্ব অর্থনীতি আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এবং যেহেতু কোনো মিল ফ্যাক্টরি নাই, সেই জন্য এখানে যারা লেখাপড়া করে ছেলেদের অপেক্ষা করা লাগে যে কোনো একটা বাইরে যাওয়ার সুযোগ আসবে, আর মেয়েরা অপেক্ষা করে কবে ভালো একটা বিয়ের সম্বন্ধ আসবে, বিয়ে হয়ে স্বামী ধরে যাবে। এটা ফ্যাক্ট, আসলে না, এটা ফ্যাক্ট। এবং আপনারা যদি সিলেট যান, আবার যান তো নিশ্চয়ই, সকালবেলা একবার আম্বরখানার দিকে যাবেন, সকাল 8টার আগে গেলে দেখবেন আম্বরখানার এই মোড়ে পয়েন্টে অন্তত 300-400 লোক দাঁড়ান কোদাল বেল চালাতে, সব দিন মজুর। অর্ধেক কাজ পায়, অর্ধেক কাজ পায় না। যারা কাজ পায় না, এই লোকগুলির আর্থিক ভিত্তি হলো যদি পরপর 2 দিন কাজ না করে 3 নম্বর দিন তার বাজার করার সামর্থ্য নেই, কিন্তু কাজ নেই। তো সিলেটের এই বেহাল দৈন্যদশা ঘোচানোর জন্য আমাদের টপ প্রায়োরিটি থাকবে, যদি আপনাদের সমর্থনে আমরা দায়িত্ব পাই, যে সিলেটে একটা ম্যানুফ্যাকচারিং হাব করা, এমপ্লয়মেন্টের অপরচুনিটি তৈরি করা, যাতে শিক্ষিত অশিক্ষিত উভয় শ্রেণীর জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় এবং বড় আকারে সেটা পুরো বাংলাদেশের বেলায় সত্যি। যেহেতু আপনারা সবাই এখানকার সিলেটি, প্রায় সবাই সিলেটি, হয়তো 2-1 এক্সেপশন বাদে, আমি আমার কথা বলি বাংলাদেশ ইন জেনারেল, কিন্তু বেশি সিলেটের উপরে ফোকাস করি। সিলেটের আরেকটা পটেনশিয়াল হলো যে সমস্ত বাংলাদেশের যে সমস্ত জায়গায় প্রাকৃতিক সৌন্দর্য আছে, সিনিক বিউটি আছে, তার মধ্যে আল্লাহর রহমতে সিলেট প্রধান। কিন্তু ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বাইরে একটা দূরের কথা, আমরা দেশি ট্যুরিস্টদের সেইভাবে অ্যাট্রাক্ট করতে পারি না। মূলত বাইরে থেকে যারা লোক আসে, বেশিরভাগ আসে দরগা জিয়ারতের জন্য, বেশিরভাগ। তো আমাদের সেকেন্ড প্রায়োরিটি থাকবে এই সিলেটে ট্যুরিজম রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারগুলি ডেভেলপ করা, যাতে দেশের এবং দেশের বাইরের ট্যুরিজম আমরা অ্যাট্রাক্ট করতে পারি সিলেটের জন্য। এটা তো আমরা সবাই জানি, যদি আপনার ইকোনমিতে $100 খরচ হয়, তো এই $100 বেনিফিশিয়ারি হয় যেখানে আপনি খরচ করছেন সেখানকার ইকোনমি বেনিফিট হয়। এবং আমাদের ট্যুরিজম সেভাবে ডেভেলপ করে নাই, কিন্তু পৃথিবীর বহু দেশ আছে যেখানে ইকোনমির একটা বড় যোগানদাতা খাত হচ্ছে এই পর্যটন, ট্যুরিজম। যেমন ইজিপ্ট, সাইপ্রাস, এরকম আরো অনেকগুলি দেশ আছে। টার্কিতে ট্যুরিজমের জন্য ইকোনমির একটা মেজর সেক্টর। ইভেন আমেরিকাতে আপনি প্রতি বছর ট্যুরিজম থেকে যে জিডিপির কন্ট্রিবিউশন আসে, সেটা মানে বাংলাদেশের মতো দেশের ইকোনমির সাইজ থেকে বেশি। তো আমরা আমাদের লক্ষ্য হবে এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে ট্যুরিজম অ্যাট্রাক্ট করা। তৃতীয়ত, সিলেটে গত এগুলি ধরেন 20 বছর আগে ছিল না, কিন্তু গত 12 বছরের একটা নতুন এডিশন হচ্ছে সিলেটে জলাবদ্ধতা। অল্প বৃষ্টি হলেই দেখা যায় যে শহরের
নিচু অঞ্চল যেগুলি সেগুলির বাসা বাড়ি ডুবে যায়। আর যখন উজানের পানি আসে, আসাম থেকে পানি নামে, তখন তো বন্যা হয়, এটা অবশ্যম্ভাবী। তো আমরা কমিটেড, ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দে, দায়িত্ব পাই, তাহলে সিলেটের এই জলাবদ্ধতার সমস্যাটা আমরা চিরস্থায়ীভাবে এটা সমাধান করব। এবং সমাধানের কিছু ক্লু আপনাদের বলি। সেটা হচ্ছে আমাদের যে রিভার সিস্টেম, সিলেট থেকে দুইটা মেজর নদী গিয়েছে, সুরমা, কুশিয়ারা। ইন্ডিয়া থেকে ঢোকার ঠিক আগে, ভারত থেকে ঢোকার ঠিক আগে বরাক দুইটা ভাগ হয়ে সুরমা, কুশিয়ারা। এই সুরমা নদীটা ভৈরবের কাছে গিয়ে মেঘনাতে মিশেছে, তারপরে ভোলা পার হয়ে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। মোটামুটি এই হলো সিস্টেম। এই সম্পূর্ণ জায়গার মধ্যে নদীর প্রবাহ বিঘ্নিত হয়, এরকম কোনো কিছু থাকলে এক নম্বর সেটা আমরা অপসারণ করব। দ্বিতীয়ত, আমাদের এখানে যে প্রাকৃতিকভাবে যে ক্যানাল সিস্টেম ছিল সিলেট শহরের মধ্যে, এই ক্যানাল সিস্টেমটা প্রায় অকার্যকর হয়ে পড়েছে, যে কারণে সুরমার রিভার বেড একটু উঁচু হওয়ার পরে যে পরিমাণ পানি, অল্প বৃষ্টিতে যে পরিমাণ পানি ঢুকে, সেই পানিটা আর ইন্টারনালি নেওয়ার মতো ক্ষমতা সিলেট শহরে নেই। তো এই জিনিসগুলি আপনাদের বলতে পারছি কারণ এগুলির উপরে আমরা কাজ করেছি বেশ। তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা হবে যে আমাদের একটা অন্যতম টপ প্রায়োরিটি। এবং সুরমা যেই জায়গায় সিলেটে ঢুকেছে, সিলেট একের মধ্যে, সেখান থেকে শুরু করে যেখানে গিয়ে শেষ হয়েছে, তার পুরো জায়গাটা একটা পার প্রতিনিয়ত ভাঙন হয়। আপনারা যদি 23 নম্বর ওয়ার্ড বা টোকের বাজার ইত্যাদি এলাকায় যান, ছাতকের পর থেকে যে জায়গা দিয়ে হাঁটবেন নদীর পাড় দিয়ে, দেখবেন যে ক্রমাগত এটা ভাঙনের শিকার হয় প্রত্যেক বর্ষায়। আজকে যেখানে পাড়ের মধ্যে মসজিদ আছে অথবা কোনো বাড়ি আছে, পরের সিজনে গিয়ে সেটা পাবেন না, এটা ভাঙনের শিকার হয়। আমরা ইনশাল্লাহ দায়িত্ব পেলে এই সুরমার ভাঙনের কবল থেকে একটা পার্মানেন্ট সলিউশন ক্রিয়েট করবো সিলেটের জন্য। এটা হবে আমাদের একটা টপ প্রায়োরিটি। ভাইরা, তালি দিলে জোরে দিয়ে, তাহলে উৎসাহ বাড়ে। অর্ধেক অর্ধেক তালি দিয়ে না, অর্ধেক তালি দিলে মনে হয়। থ্যাংক ইউ। তারপরে হচ্ছে এগুলি তো হচ্ছে উন্নয়নের সমস্যা। আমাদের বাংলাদেশের হিস্ট্রিতে, ইতিহাসে একবার মাত্র দুর্ভিক্ষ হয়েছে, মনে আছে তো সবার? না, 74 সনে। 74 সনে আমাদের লোক সংখ্যা ছিল মোটে 8 কোটি, আর এখনকার পপুলেশন হচ্ছে 18-20 কোটি। 20 কোটি 18 কোটি মানুষের দেশে এখন দুর্ভিক্ষ হয় না, কিন্তু জমির পরিমাণ বাড়ে নাই। তাহলে ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে 74 সনে যে পরিমাণ জমি আবাদি ছিল বা অনাবাদি ছিল, পরবর্তী সময়ে সেই অনাবাদি জমিগুলোকে আবাদ করা হয়েছে, চাষের আওতায় আনা হয়েছে। এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে 1 ফসলি জমি 2 ফসলি হয়েছে, 2 ফসলি জমি 3 ফসলি হয়েছে, 3 ফসলি জমি 4 ফসলি হয়েছে। আশ্চর্যজনকভাবে সিলেট এই প্রক্রিয়াটার বাইরে। 1980 সনে আপনি সিলেট সদরে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার সদর উপজেলায় গেলে আপনি অনেক জায়গায় দেখবেন যে 1980 সনে প্রথম বিএনপি সরকারের সময় যেসব জায়গায় ডিপ টিউবওয়েল লাগানো হয়েছিল, গভীর নলকূপ, শুকনার সময় সেচের পানি দেওয়ার জন্য, তখন জমিগুলি হয়েছিল 2 ফসলি। যখন এই গভীর নলকূপ নষ্ট হয়ে গেল, ওই জমিগুলি আবার 2 ফসল থেকে 1 ফসলি হয়েছে। এবং সিলেটের বেশিরভাগ জমি 1 ফসলি, কিছু জমি 2 ফসলি। আমাদের আরেকটা প্রায়োরিটি থাকবে, এই শুকনার সময় সেচের ব্যবস্থা করে, কৃষি উপকরণ দিয়ে, আধুনিক প্রযুক্তি দিয়ে, আধুনিক সরঞ্জাম দিয়ে 1 ফসলি জমিগুলিকে 2 ফসলি, 2 ফসলি জমিগুলিকে 3 ফসলি কনভার্ট করা। এবং যদি এই কাজটা আমরা করতে পারি, তাহলে সিলেট বিভাগ এটাই সারা বাংলাদেশের জন্য শস্যের একটা বড় যোগানদাতা হবে, কৃষি ফসলের একটা বিশাল যোগানদাতা হবে। আমাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি করে আমাদের যেমন ইয়াং পপুলেশনকে এমপ্লয়মেন্টের অ্যাকোমোডেট করার টার্গেট,
সেইভাবে ইয়াং পপুলেশনকে আমরা ফান্ড দিব, ট্রেনিং দিব, গ্রিন হাউস টেকনোলজিতে তাদের স্কিল করব এবং আমরা তাদেরকে চাষাবাদের সাথে সম্পৃক্ত করব। তাদের উৎপাদিত ফসল শুধু বাংলাদেশে হবে না, সারা পৃথিবীর বুকে এটা যাবে, রপ্তানি হবে। গ্রিন হাউস টেকনোলজি আপনারা অনেকেই জানেন না? তো সেইভাবে আধুনিক কৃষি, আধুনিক পোল্ট্রি এবং আধুনিক ফিশারিজের সাথে আমরা আমাদের ইয়ং পপুলেশনকে কানেক্ট করব। এটার জন্য আমরা তাদেরকে ফান্ড দিব, ট্রেনিং দিব, স্কিল ট্রেনিং দিব, টেকনোলজি দিব। এটা তো হলো উন্নয়নের কথা। এটার বাইরে যারা সিলেটের সাথে খোঁজ রাখেন তাদের জন্য আমি বলি যে সাম্প্রতিককালে সিলেটের নোটেবল কয়েকটা অবক্ষয় হয়েছে। এর মধ্যে প্রধান অবক্ষয় যেটি, সেটি হলো অনলাইন গেমিং। এবং এই অনলাইন গেমিং এ আসক্ত কারা বেশি জানেন? ইয়াং পপুলেশন এবং শ্রমজীবী মানুষ। দুঃখের বিষয় হচ্ছে এমন শ্রমজীবী মানুষরা আসক্ত এটাতে, যাদের এই টাকাটা খোয়ানোর পরে পরের দিন বাজার করার সামর্থ্য নেই। সারাদিন পরিশ্রম করে টাকা ইনকাম করে বাসায় যাওয়ার আগে তীর খেলে টাকাগুলি নষ্ট করে বাড়িতে যায়। তারপর ঘরে যাওয়ার পরে যখন স্ত্রীরা পরের দিনের বাজারে টাকা চায়, টাকা তো দিতে পারে না, দে কিল, এবং ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ডিভোর্স হয়, ইত্যাদি হয়। তো আমাদের এবং এই এত বড় একটা অনাচার, আমরা বলি পূর্ণভূমি সিলেট না, এত বড় একটা অনাচার সিলেটে এইভাবে ফ্লেয়ার আপ করেছে, বৃদ্ধি পেয়েছে কারণ গত 15 বছর সিলেটের কোনো রাজনৈতিক অভিভাবক ছিল না, কোনো কমিটির লিডারশিপ ছিল না। তো ইনশাআল্লাহ রহমান, আমরা যদি সুযোগ পাই এই অনলাইন গ্যাম্বলিং সিলেট থেকে আমরা চিরতরে উচ্ছেদ করব। আপনি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে খোঁজ নিলে দেখবেন বিভিন্ন পাড়ায় ড্রাগ সেল হয়, অথচ সিলেট একটা ক্লোজ-নেট সোসাইটি। পাড়ার মধ্যে সবাই সবাইকে চেনে। যদিও আমাদের পঞ্চায়েতি ব্যবস্থা বা মুরব্বী প্রথা গত 15-20 বছরে সাবস্টেন্সিয়াল ইরোশন হয়েছে, মানে বিচ্যুতি হয়েছে, কিন্তু তারপরেও পাড়াগুলিতে সবাই সবাইকে চেনে। তো এই ড্রাগের কবলে পড়ে আমাদের অনেক ইয়াং ছেলেমেয়েরা বিভ্রান্তির শিকার হয়, নষ্ট হয়। ইনশাল্লাহ এই ড্রাগ ব্যবসায়ীদের জন্য আমার অনুরোধ হচ্ছে, যদি আপনাদের সমর্থনে আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, হয় তারা আমরা যাওয়ার আগে কোনো হালাল ব্যবসায় চলে আসুক, অথবা সিলেট ছেড়ে চলে যায়। এটা তাদের জন্য ভালো জায়গা না। আপনারা যারা প্রবাসীরা সিলেটে যান বা অ্যাসেট মানে পারচেজ করেন, সয় সম্পত্তি করেন, আমি দেখি অনেকের মধ্যে অনেক ধরনের কনসার্ন। আপনাদের এই প্রবাসীদের অ্যাসেট ম্যানেজমেন্টের জন্য, অ্যাসেট ম্যানেজমেন্ট বলতে অ্যাসেট সংক্রান্ত কোনো কমপ্লেইন, কোনো গ্রিভেন্সেস ডিল করার জন্য আমরা আলাদা একটা পোর্টাল করব, আলাদা একটা টিম করব, যাতে কোনো প্রবাসী তাদের স্ব-সম্পত্তি সংক্রান্ত কোনো অহেতুক জটিলতায় পড়লে যাতে আমরা প্রাতিষ্ঠানিকভাবে আপনাদের সাহায্যে এগিয়ে আসতে পারি, সেই জন্য হবে আমাদের এই উদ্যোগ। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি, তার মানে এইটা না যে আপনাদের কারোর সাথে যদি কোনো দেওয়ানি মামলা থাকে, ল্যান্ড সংক্রান্ত কোনো ডিসপিউট যদি কোর্টে থাকে, সেটার বিষয়ে আপনারা কিছু করতে পারবো না। যেটা করতে পারবো, অহেতুক যদি কেউ আপনাদের জন্য যন্ত্রণার কারণ হয়, হয়রানি করে, বা কোনো সরকারি অফিসে অহেতুক আপনারা ঝামেলার শিকার হন, সেই প্রবাসী হিসাবে আপনাদের অনুপস্থিতির সুযোগ যেন কেউ না নিতে পারে, সেই জন্য হবে আমাদের এই প্রচেষ্টা। মানে কনফারেন্স হলো, বাংলাদেশের বেশিরভাগ লোকের কারই নাই, আমাদের এই পার্কিং এর ঝামেলা নাই। যাই হোক, যারা আলামিনে গাড়ি রেখে এসেছেন, দয়া করে গাড়িটা সরিয়ে নেন, ভদ্রলোকের ব্যবসা হোক এবং তার আল্লাহ তার ব্যবসা বরকত দিক। তো যাই হোক, যে কথা বলছিলাম, আরেকটা হলো বাংলাদেশে প্রায় 1 কোটি লোক বাইরে থাকে, 1 কোটি লোক। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং মানে টার্কির পরে
আমার মনে হয় এই দেশগুলির লোকরাই পৃথিবীতে সব থেকে বেশি থাকে, সারা দেশ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। টার্কির যা জনসংখ্যা, এথনিক টার্কির লোকরাও প্রায় সেই সম পরিমাণ, 70-80 মিলিয়ন করে। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। তো আমরা ইনশাল্লাহ দায়িত্ব পেলে আমরা একটা গ্লোবাল কাউন্সিল করব। আমাদের পৃথিবীর যেখানে যেখানে আমাদের প্রবাসীরা ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রত্যেকটা জায়গায় প্রতিনিধি সমন্বয়ে আমরা একটা প্রবাসী কাউন্সিল করব, যাদের মতামত আমাদের আগামী দিনে চলার পথে সহায়ক হবে। কেন? কারণ আমরা এমন একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে চাই যেখানে আপনাদেরকে বিনিয়োগের জন্য আবার বাংলাদেশে আমরা আকৃষ্ট করতে পারবো, এরকম একটা সহায়ক পরিবেশ তৈরি করব। দুইটা কারণে এটা দরকার। একটা হলো দেশি বিদেশি বিনিয়োগ তো যে কোনো অর্থনীতির পরবর্তী ধাপে উত্তরণ, অর্থনীতির প্রসারের জন্য দরকার, কিন্তু আমরা একটা টার্গেট হিসাবে প্রবাসী বিনিয়োগকে অগ্রাধিকার দিব। এই জন্য দেখেন, ইংল্যান্ডে আজকে যারা ইয়াং পপুলেশন যারা আছে, বাংলাদেশি ব্রিটিশ, এরা 3rd অথবা 4th জেনারেশন, তাই না? প্রথম যিনি এসছেন তিনি টাকা পাঠাতেন, সেই টাকায় জায়গা জমি কেনা হয়েছে, ঘরবাড়িও বানানো হয়েছে। দ্বিতীয় জেনারেশন যারা, তারাও সম্পর্ক রেখেছেন। তৃতীয় জেনারেশন যারা, তারা সেই টান অনুভব করেন নাই। দেখা গেল প্রথম 2 জেনারেশনের বানানো সম্পত্তি ইনারে ডিসপোজ অফ করে সেই টাকা আবার ফেরত নিয়ে আসছে। ঠিক নাকি ঠিক না? এখন এই জেনারেশনকে যদি আমরা বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টের জন্য ধরে রাখতে পারতাম, তাহলে কি হতো? জেনারেশন আফটার জেনারেশন, জেনারেশন আফটার জেনারেশন এই ডায়াসপোরার সাথে মূল মাটির সম্পর্কটা কখনো বিচ্ছিন্ন হতো না, কারণ অর্থনৈতিক সম্পর্ক থাকে। সো আমাদের পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ আমরা এরকম একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করব যেখানে আপনি উৎসাহিত হবেন বিনিয়োগের জন্য, আপনার টাকা সেফ থাকবে, রিটার্ন সেফ থাকবে, এবং অর্থনৈতিক কারণেই আপনি উৎসাহিত হবেন। যদি আমরা সেটা করতে পারি, তাহলে বাংলাদেশি ডায়াসপোরা যেখানে আছে, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, কানাডা আছে, অন্যান্য জায়গায় আছে, আপনাদের কোনোদিন মূল মাটির সাথে সম্পর্ক ছিন্ন হবে না, আপনাদের হবে না, আপনাদের পরবর্তী প্রজন্মগুলিরও ইনশাআল্লাহ হবে না। তো আজকে যারা আমার সামনে আছেন, আমি আর কথা লম্বা করব না, কারণ আমি কিছু প্রশ্ন নিব। আমার ধারণা সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আবার বেশ কয়েকবার অ্যাড্রেস করা লাগবে। তো মোট কথা হচ্ছে, আমরা ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের একটা পলিটিক্যাল স্টেবিলিটি থাকবে। এমন দিন আর যেন বাংলাদেশে না আসে যে সরকার পরিবর্তন তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? আপনাদের দেশে 4 বছর পরে পরে প্রেসিডেন্ট চেঞ্জ হয়। যে প্রেসিডেন্ট নতুন আসে তিনি একটা ট্রানজিশন টিম করেন, আর পুরান যে তিনি প্রেসিডেন্ট থাকেন তিনি সর্বভাবে ফ্যাসিলিটেট করেন যাতে এই ট্রানজিশন টিম সাবলীলভাবে সিমলেসলি কাজ করতে পারে, যাতে টেক ওভারটা সিমলেস হয়, স্মুথ হয়, ঠিক না? কারণ আপনাদের এইখানে সরকার ব্যবস্থা এবং প্রশাসনটা সেই ম্যাচুরিটি অর্জন করেছে, সেই পরিপক্কতা পেয়েছে। আগামী দিনে বাংলাদেশে আমরা এমন একটা পলিটিক্যাল স্টেবিলিটি দেখতে চাই, যেটার জন্য আমরা কাজ করছি, যেন সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার প্রধান থেকে শুরু করে কোন রাজনৈতিক দলের নিম্ন সারির নেতা পর্যন্ত, বা জাতীয় মসজিদের ইমাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একসাথে পালিয়ে যাওয়া না লাগে, পুলিশ কর্মকর্তাদের পালিয়ে যাওয়া না লাগে, পুলিশ স্টেশন পুলিশ করলো না। সরকার পরিবর্তন একটা স্বাভাবিক প্রক্রিয়া। মনে করেন রাজনীতি কি? রাজনীতি হচ্ছে ব্যাটল অফ আইডিয়াস। আমার একটা রাজনৈতিক দল আছে, আমি আপনাদের সামনে একটা কর্মসূচি উপস্থাপন করব। এই কর্মসূচির উদ্দেশ্য কি? এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে আমি এইভাবে এই জিনিসগুলি বাস্তবায়ন করে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবো, সামাজিক পজিটিভ চেঞ্জ করব, দেশের প্রাতিষ্ঠানিক ভিত্তি মজবুত করব, অন্যান্য দেশের সাথে আমার স্বার্থ রক্ষা করে সম্পর্ক জোরদার করব। তারপরে আপনি আমাকে ভোট দিয়ে সরকার গঠন করতে পাঠালেন, 5 বছর আমি পারফর্ম করলাম,
পরবর্তী নির্বাচনের সময় আরেকটা রাজনৈতিক দল এসে বলল এই হচ্ছে আমার কর্মসূচি, এগুলি করলে আমি আরো ভালোভাবে আপনার ইনফ্লুয়েন্স সার্ভ করতে পারবো। আপনি তার কথা আকৃষ্ট হলেন, তাকে ভোট দিলেন, সরকার চেঞ্জ হয়ে গেল। নট নেসেসারি যে সবসময় সরকার বাজেট পারফর্ম করলেই চেঞ্জ হবে, এটা নট নেসেসারি। বিভিন্ন কারণে সরকার চেঞ্জ হতে পারে, অন্য একজনের অ্যাট্রাকটিভ আইডিয়ার কারণে সরকার চেঞ্জ হতে পারে। তার মানে যে বা যারা সরকারে যাবে এই দলের জন্য এটা কোনো চিরস্থায়ী ব্যবস্থা না, বরং নিয়ত পরিবর্তনটাই হচ্ছে একটা চিরস্থায়ী ব্যবস্থা। তো আমরা সেই পরিপক্কতা, সেই স্থিতিশীলতা অর্জন করতে চাই যেখানে সরকার পরিবর্তন হবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এবং মানুষ একটা নির্ধারিত মেয়াদ পরে পরে তার পছন্দের সরকার বেছে নিবে নিজ পছন্দে। ভালো করলে সেই কন্ট্রাক্ট রিনিউ করবে, ভালো না করলে আরেকজনের সাথে কন্ট্রাক্ট করবে, একে ঘরে পাঠাবে যে রেস্টে যাও। সেইভাবে আমরা অর্থনৈতিক সুশাসন এবং সামাজিক রূপান্তর করতে চাই। একটা কথা বলি, এই সিলেটে 25-30 বছর আগে, তখন সিলেট শহর ছোট ছিল, প্রত্যেক পাড়ার মুরব্বীদের সবাই সবাইকে চিনত। কোনো পাড়া যদি গন্ডগোল হতো আমরা বলতে পারতাম যে অমুককে ধরলে এই ঝামেলাটা মিটে যাবে। আজব বিষয় হলো এটা গত 15 বছরের ট্রান্সফরমেশন। গত 15 বছর পরে দেখা গেল, মানে কয়েক বছর পরেই, আমাদের এই শাসনের কয়েক বছর পরে দেখা গেল মুরব্বী, আগে আমরা জানতাম মুরব্বীরা হয় পাকা দাড়িওয়ালা লোকরা মুরব্বী, বয়স্ক লোকরা মুরব্বী হয়, দাড়ি থাকবে না থাকবে। হঠাৎ করে দেখা গেল মুরব্বীদের বয়স নেমে এসছে 20-22 বছর, এবং একটা পাড়ায় মুরব্বী আর 1-2 জন না, মুরব্বীর 4-5টা গ্রুপ থাকে এবং মুরব্বীর বয়সও শেষ হয়ে যায় 40-45 পর্যন্ত। এরপরে আর কোনো মুরব্বী নাই, এই 22 থেকে 40-এর মধ্যেই যত মুরব্বী আনা। মানে আমি হয়তো একটু ফানি ওয়েতে বললাম, কিন্তু আমাদের যে সামাজিক একটা বুনন ছিল, একটা ভিত্তি ছিল, একটা ফেব্রিক ছিল, এটা কিভাবে নষ্ট হয়েছে এটা তো আমরা প্রতিনিয়ত অনুভব করি যারা এই জিনিসগুলির সাথে ফেস করি, মোকাবেলা করি। তো এই আমাদের লক্ষ্য হবে শুধু রাজনৈতিক স্থিতিশীলতা আনা না, এই রাজনৈতিক স্থিতিশীলতার সাথে পজিটিভ সামাজিক চেঞ্জ, যাতে সমাজ তার স্বাভাবিক অবয়বে আবার ফাংশন করতে পারে। প্রশ্নটা এরকম হলে ভালো ছিল, এরা রাজনীতি করেছেন কিন্তু দেশের জন্য, তাদের যে স্যাক্রিফাইসটা এটা দেশের জন্য স্যাক্রিফাইস। তারা বিএনপির নেতা কর্মী ছিলেন, কিন্তু স্যাক্রিফাইসটা তাদের দেশের জন্য, দেশের ভালোর জন্য কাজ করেছেন, রাজনীতি করেছেন। তো বিএনপির এই সমস্ত যেরকম নেতা কর্মীরা আছেন যাদের অনেক স্যাক্রিফাইস আছে, যদি আমরা দায়িত্ব পাই তাদের ফ্যামিলিতে যারা চাকরিযোগ্য তাদের জন্য আমরা সেই ব্যবস্থা করব, বা আর্থিকভাবে তাদের যাদের গার্জিয়ান নাই, লেখাপড়ার বিষয় আছে, সেগুলির দিকে আমরা দেখভাল করব। মোট কথা হলো এই পরিবারগুলি যেন যে সদস্যকে হারিয়েছে সেটা তো আর পূরণ করা সম্ভব না, সেই ব্যথাও কমানো সম্ভব না, কিন্তু অন্তত আর্থিকভাবে যেন অসহায় অবস্থার মধ্যে না থাকে সেটার জন্য আমাদের নিশ্চিত থাকবে। দ্বিতীয় হলো ভোটিং প্রসেস নিয়ে একজন বলেছেন, ভোটিং প্রসেস নিয়ে আমাদের এই কাউন্সিলিং এর জন্য আরো অনেক লোক আপনারা পাবেন, এটাতে অ্যাবসেন্ট করবেন। আমি ইম্পর্টেন্ট একটা জিনিস আসি, খন্দকার ইউসুফ কামাল সাহেব বলেছেন ওয়াটার লকিং এর বিষয়। সুরমা নদীর, কামাল সাহেব আপনি, সুরমা নদী খনন করা ওয়াটার লকিং এর মানে জলাবদ্ধতা কমানোর একমাত্র সমাধান না। আর নদী খনন করা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা ব্যাপার, এবং পলির প্রবাহ যেটা উজান থেকে আসে, পলি এটা ক্রমাগত একটা প্রক্রিয়া, পলি আসতেই থাকবে। এখানে অনেকগুলি বিষয়, আমি তো ডিটেলসে যাচ্ছি না, টেকনিক্যাল ডিটেলসে যাচ্ছি না, কিন্তু পলি জমে জমে যেরকম নদীর বুক উঁচু হয়েছে এটাও সত্যি, আবার পাশের যে জমিগুলি সেগুলি আরো নিচু হয়ে গেছে, এটাও একটা বিষয়। তারপরে আপনি রাত্রির বেলায় লাইটিং এফেক্ট দেখবেন, আজকে থেকে 20-25 বছর আগে যে পরিমাণ আলো জ্বলতো সেই তুলনায় আলোর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, তার মানে লোকবসতি আরো অনেক বেশি ডেন্স হয়েছে। তারপরে এই যে নদীর প্রবাহ, নদী তো শুধু একটা বড় খাল না, নদী একটা সিস্টেম, এটার সাথে আরো বহু শাখা প্রশাখা থাকে, বহু নালা যুক্ত থাকে,
যেগুলো দিয়ে পানি টু অ্যান্ড ফ্রো হয়, ওই জায়গায় ওই সিস্টেমগুলি অবস্ট্রাক্টেড হয়ে গিয়েছে। তো যে কারণে মনে করেন যে পরিমাণ ঐতিহাসিকভাবে যে পরিমাণ পানির প্রবাহ, বর্ষার সময় যে পানি আসে বা হঠাৎ ঢলের কারণে যে পানি আসে, এটি ছড়িয়ে যাওয়ার জন্য যে সিস্টেমগুলি, সেই সিস্টেমগুলি হয়ে গেছে অফ। তো এই জন্য মূল দেখার বিষয়টা হচ্ছে যে টপ টাইমে যে পরিমাণ পানি আসে সেই পরিমাণের ধারণ ক্ষমতাটা তৈরি করতে হবে। নদী এবং নদীর সাথে যেগুলি শাখা প্রশাখা বা নালা আছে প্রাকৃতিকভাবে ছিল, সেই পরিমাণ সক্ষমতা, পানি প্রবাহের সক্ষমতা তৈরি করতে হবে। আমি আশা করি আপনার প্রশ্নের উত্তরটা আপনি কম বেশি পেয়েছেন। দ্বিতীয় হলো আর্থকুয়েক থ্রেট। বাংলাদেশে একটা বিল্ডিং কোড আছে, বিএনপিসি বলে, বিএনপিসি, এবং বিএনপিসি 2-3 বার রিভাইজ হয়েছে। এখন যেটা বিএনপিসি কোড, বিল্ডিং কোড যেটা, সেটা সম্ভবত 2019 বা 20 সালে। কথা হলো এই বিএনপিসি কোড ফলো করে বিল্ডিংগুলি হয় কিনা। আমরা যদি এই কমপ্লায়েন্সটা এনশিওর করতে পারি, তাহলে আপনি যে থ্রেটের কথা বলছেন সেটা অনেকাংশে অ্যাড্রেস করা যাবে। আইনের সমস্যা না, সমস্যা হচ্ছে আইন প্রতিপালিত হচ্ছে কিনা এটা দেখার সমস্যা। তৃতীয়ত, রাশেদ সাহেব বলেছেন পাওয়ার অফ অ্যাটর্নি, ডিসি অফিসে 120 দিন সময় লাগে। ওই আমাদের রাশেদ সাহেব প্রশ্ন করলে উত্তর দেবে না। আচ্ছা, তো এটা জানতাম না আমি, অনেস্টলি এটা আপনার কাছ থেকে শুনলাম। এটা হওয়া উচিত না, এটা হওয়া উচিত না। এবং আমার মনে হয় না যে এটা এমন কোনো একটা ব্যাপার যেটার জন্য বিশাল একটা রাষ্ট্রীয় তোলপাড় করে এই সমস্যার সমাধান করতে হবে। এটা হলো যে এই জিনিসটা অ্যাড্রেস করা হয় না, এই জন্য এটা সমস্যা হিসেবে আছে। আপনাকে আমি পুরোপুরি আশ্বস্ত করছি যে এইগুলি, এই জাতীয় জিনিস পুরোপুরি অ্যাড্রেসেবল এবং সমাধানযোগ্য। এটা এমন কোনো বড় ব্যাপার না। দ্বিতীয় হলো আপনি ল্যান্ড রেভিনিউ পেমেন্টের কথা যেটা বলছেন যে এনআইডি না থাকলে আপনারা পেমেন্ট করতে পারেন না, পাসপোর্ট দিয়ে পেমেন্ট করবেন কিনা। এখন তো এনআইডি আপনি করতে পারবেন। আপনি যে নির্বাচন কমিশন যে অ্যাপসটা চালু করছে সেটা দিয়ে আপনি এনআইডি এখানে করতে পারবেন। তো করে ফেলেন, করে সমস্যাটা সমাধান করে ফেলেন। আচ্ছা, আমার এক ভাই না আরেক ভাই বলেছেন যে আপনাদের চেয়ারম্যান সাহেব একাই সব করবেন কিনা, আপনারা কি করেন, বিএনপির এত বদনাম হয় ইত্যাদি ইত্যাদি। আমার ওই ভাই কই, মুখ না দেখলে তো উত্তর দিতে উৎসাহ আসে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি এই বিষয়টা। এটা সত্যি কথা যে 5ই অগাস্টের পরে বাংলাদেশের বহু জায়গায় এরকম অনেক অনাকাঙ্ক্ষিত কাজ হয়েছে যেটা রাজনৈতিক কর্মীদের করার কথা না। কিন্তু মুশকিল হচ্ছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে, সত্যি সত্যি পথধারী না হলেও অনেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অনেক কিছু করে। আর বিএনপির বেলার বাস্তবতাটা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি আমরা, আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের নির্দেশে সেরকম প্রায় 7,000 নেতাকর্মীকে আমরা বহিষ্কার করেছি। এখন আমি আমার সামনের অডিয়েন্সকে আমাদের সীমাবদ্ধতাটা বিবেচনা করার কথা বলবো। রাজনৈতিক দলে আমার ভাই যিনি সামনে ক্যামেরা ধরে আছেন, ইনি যদি বলেন যে কালকে আমি বিএনপিতে ঢুকবো, তো বিএনপিতে ঢোকার জন্য ওনার কোনো ইন্টারভিউ লাগবে না বা ওনার কোনো ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিংও লাগবে না। উনি বিএনপি করতে চান, বিএনপি করতে পারবেন। এইভাবে পলিটিক্যাল অর্গানাইজেশনগুলি, পলিটিক্যাল পার্টিগুলি, এটা একটা লুজলি বন্ডেড অর্গানাইজেশন। আমি যদি একটা রাজনৈতিক দলের কোনো একটা অংশের দেখভালও করি, আমার কিন্তু ক্ষমতা নাই বা আমার পক্ষে এটা সম্ভব না আমার কোনো রাজনৈতিক কর্মী বা আমার থেকে নিচে যারা আছেন তাদের ব্যক্তিগত জীবনে আমার ইন্টারফেয়ার করার সুযোগ নেই। তার ব্যবসা কি, প্রফেশন কি, সেখানে আমার ইন্টারফেয়ার করার সুযোগ নেই। তো আমার সাথে তার রিলেশনটা হচ্ছে এইটুকের মধ্যে সীমাবদ্ধ। এখন যে 7,000কে আমরা বহিষ্কার করেছি 5 অগাস্টের পরে, তাদেরকে তো বহিষ্কার করা হয়েছে প্রাইমা ফেসি একটা ফৌজদারি অপরাধের কারণে। আমাদের কাছে মনে হয়েছে যে সে ফৌজদারি কোনো একটা অপরাধ করেছে।
মুশকিল হচ্ছে এইটার সাথে সাথে যদি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিত, তাহলে 7,000 না, প্রথম 50 জনের পরে 51 নম্বর জনকে বহিষ্কার করা লাগতো না, এর আগেই সবাই আলিফ হয়ে যেত। কিন্তু সমস্যা, দুর্বলতাটা হচ্ছে, আমি রাজনৈতিক দল, আমি যদি দেখি যে কেউ বিচ্যুত হয়েছে, তাকে আমি আমার দল থেকে বের করে দিতে পারি, এটাই আমার সর্বোচ্চ ক্ষমতা। কিন্তু আমি রাজনৈতিক দলের আলাদা কোনো পুলিশ নাই, আলাদা কোনো বিডিআর নাই, আলাদা কোনো বিচারাগার নাই, এটা তো সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তো এই যারা এই সমস্ত অনাচার করেছে, অনৈতিক কাজ করেছে, যদি প্রশাসন সেইগুলির জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নিত আমাদের বহিষ্কারের সাথে সাথে, তাহলে এতজন আমাদের বহিষ্কারও করা লাগতো না, আর আজকে এই ইস্যুর প্রশ্নের উত্তর হয়তো আমাদের দেয়া লাগতো না। আপনাদেরকে আমি এইটুকু আশ্বস্ত করতে পারি, যদি আমরা রাষ্ট্রীয় দায়িত্বে যাই, তখন কঠোর প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এই জাতীয় কোনো এলিমেন্ট বিএনপির পরিচয়ে যদি কোনো অনৈতিক কাজ করার চেষ্টাও করে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা, এটার কোনো অন্যথা হবে না। এটা একটা আফসোসের কথা, সিলেটে কর্মসংস্থানের কোনো ব্যবস্থাই নেই। কারণ সিলেটের, আমি তো বললাম অনেকক্ষণ যে নেই। পাথর কোয়ারি নিয়ে আমাদের পজিশনটা হচ্ছে, পাথর কোয়ারি, বাংলাদেশের বেশিরভাগ কোয়ারি থেকে পাথর বা বালু উত্তোলন হয়, কিন্তু সিলেটের 7-8টা বন্ধ আছে। এবং আমাদের যিনি পরিবেশ উপদেষ্টা বা সরকার, এটার উপরে খুবই শক্ত অবস্থান নিয়েছেন, তাদের মতামত অনুযায়ী এতে পরিবেশে বিরূপ প্রভাব পড়ে। তা আমি এখানে বায়াস হতে চাই না। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্বে যাই, যেটা আমরা সরকারকে বলেছিলাম, তাহলে আমরা এক্সপার্টদের দিয়ে একটা এক্সপার্ট প্যানেল করব। সেই প্যানেলের কাজ হচ্ছে আমাদের কাছে এই সুপারিশ উপস্থাপন করা, যে এই কোয়ারি থেকে পাথর বালু উত্তোলন করার কারণে পরিবেশের বেশি ক্ষতি হয় নাকি না তোলার কারণে পরিবেশের ক্ষতি হয়, এবং প্রত্যেকটা জিনিসের একটা কস্ট বেনিফিট হিসাব আছে, কোনটা বৃহত্তর স্বার্থে কোনটা ভালো, পরিবেশের প্রতি বিরূপ আচরণ না করে কোনটা ভালো। আমরা সেই প্রফেশনাল এক্সপার্ট প্যানেলের মতামতটাই আমরা নিব। আমরা এটার মধ্যে কোনো নিজেদের কোনো বায়াস কাজে লাগবে না। 4 নম্বর হচ্ছে, আর জামাতের যিনি বলেছেন, যিনি নির্বাচিত হলে পরের দিন পাথর কোয়ারি খুলে দিবেন, কোনো সংসদ সদস্যের এরকম ক্ষমতা নাই। এটা একটা নির্বাহী বিষয়, সরকারের বিষয়, সেটা কোনো সংসদ সদস্যের বিষয় না। বিমান ফ্লাইট কেন খালি হয়? ম্যানেজমেন্টের প্রবলেম। কারণ বিমানের ভাড়া অন্যান্য কম্পিটিং এয়ারলাইনগুলি থেকে বেশি না, তাহলে খালি যাবে কেন? আর যদি খালি যায়, তাহলে সেলস প্রমোট করার জন্য তো বিভিন্ন পন্থা আছে। তার মানে এজ এ বিজনেস অর্গানাইজেশন, বিমান হ্যাজ বিন কনসিস্টেন্টলি ফেইলিং টু পারফর্ম টু এ সার্টেন লেভেল। তো আমরা বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য, বিমানের এই সমস্ত অ্যাপারেন্ট দুর্নীতি দূর করার জন্য ইনশাআল্লাহ উপযুক্ত ব্যবস্থা নেব। আর সিলেটে এখন শুধু বিমানের ফ্লাইট আসে ইন্টারন্যাশনাল। আমাদের একটা প্রায়োরিটি থাকবে যে পৃথিবীর অন্যান্য এয়ারলাইনগুলির জন্য সিলেট এয়ারপোর্টকে উন্মুক্ত করতে। হ্যাঁ, সেটার জন্য হয়তো রানওয়ে সম্প্রসারণের ব্যাপার আছে, যেটাই লাগে ইনশাআল্লাহ আমরা এটা করব, এবং অন্য এয়ারলাইনকে সিলেট বিমানবন্দরে আমরা ইনশাআল্লাহ নিয়ে আসব। এবং সিলেটের আপনি স্ট্র্যাটেজিক লোকেশনটা দেখেন, সিলেট নর্থ ইস্ট ইন্ডিয়ার একেবারে গা ঘেঁষা আসামের সাথে বা অন্যান্য নর্থ ইস্টের সাথে। সুতরাং এখানে যদি একটা ভালো এয়ারপোর্ট ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করতে পারি, হয়তো একদিন এই সিলেটটা একটা রিজিওনাল কমিউনিকেশন হাব হবে। শুধু সিলেটের জন্য না, আশপাশের দেশের জন্য একটা রিজিওনাল হাব হবে। আচ্ছা, আমাদের মাহফুজুর রহমান সাহেব বলেছেন যে আমাদের অনেক তরুণ ছেলেপেলেরা অনেক উল্টাপাল্টা কাজ করে। আমি 2টা কাজের কথা বলি। হঠাৎ অনেক সময় দেখা যায় 20-50 জন লোক নিয়ে হোন্ডা মহড়া হয়। হোন্ডা নিয়ে 20-50 জন একসাথে এক জায়গা থেকে আরেক জায়গায়, লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।
এটা হয়তো এদের জন্য ফুর্তির বিষয়, কিন্তু মানুষের জন্য আতঙ্কের বিষয়। আরেকটা জিনিস আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগে, বিভিন্ন মার্কেটের সামনে পাড়ায় 50-100 জনের একটা নিয়মিত জট লাগে। মেয়েরা আসা যাওয়ার পথে অস্বস্তিতে ভোগে, বা যারা ব্যবসা করে তাদের জন্য একটা অস্বস্তি। 100টা ছেলে প্রতিদিন একটা জায়গায় এসে কেন আড্ডা দিবে? এই বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন গ্রুপ, বিভিন্ন লোকরা তাদের মাসল শো করার জন্য এই জাতীয় কাজ করে। আমি আপনাদের কথা দিচ্ছি যে যদি আমার কিসমতে থাকে, কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ থাকে, ইনশাল্লাহ সিলেটে এই সমস্ত হুন্ডা মহড়াও হবে না, আর কোনো মার্কেট পাড়ার সামনে এই জাতীয় আড্ডা ইনশাল্লাহ আমরা বরদাস্ত করব। সিলেটকে আমরা একটা ভদ্র সভ্য নগর হিসাবে, একটা কার্যকর অর্থনৈতিক বুনিয়াদের জনপদ হিসাবে, একটা ভাইব্রেন্ট ফাংশনাল সিটি হিসাবে বাংলাদেশের মধ্যে একটা এক্সাম্পল বানাতে চাই। আচ্ছা, আমাদের কনসুলেটের কথা এসছে, মিশিগানে কনসুলেট। মিশিগানে তো আপনারা একটা সাবস্টেন্সিয়াল পপুলেশন এসছে। রাইট এট দিস মোমেন্ট এই কথা বলার আমার এখতিয়ার নাই যে আমি গিয়ে আপনাদেরকে একটা কনসুলেট এনে দিব। আমি বিএনপির ফরেন পার্টটা দেখি না, ওইটার সাথে আমার সম্পৃক্ত না, বাট আমি আপনাদের কনসুলেট চাহিদার সাথে 100 ভাগ একমত। যদি আমাদের সরকার আসে, আমি সেটা যথাযথভাবে উপস্থাপন করব, এবং যেন হয় সেটার জন্য যা যা প্রচেষ্টা নেওয়ার দরকার সেই প্রচেষ্টাটা আমি নিব। কিন্তু আমি মানে অন মাই বিহাফ বা ফ্রম মাই পজিশন I cannot expressly say that I'll do it for you. এটা বলাটা ঠিক হবে না। মকসুদের প্রশ্ন ছিল লেখাপড়ার সাথে, মানে আমাদের যে এখনকার লেখাপড়া, কেউ একটু গ্রাজুয়েট হলো বা মাস্টার্স করলো, তার তো আলাদা কোনো স্কিল হয় না। এই দেশে এসে তার জন্য আলাদা কোনো আর্নিং স্কিল নেই। এটা একটা বাস্তবতা। বাংলাদেশে এডুকেশনটাকে আমরা রিফর্ম করতে চাই এইভাবে, যাতে যারা মেট্রিক ইন্টারমিডিয়েট পাস করবে তারা অন্তত একটা আর্নিং স্কিল নিয়ে বের হয়। এরপরে যদি তারা পড়াশোনা কন্টিনিউ নাও করে, তারপরেও তারপরে খাওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। আর এখন যেভাবে ডিগ্রি মাস্টার্স পাস করে আসলে এটার জন্য কোনো বাড়তি ভ্যালু এডিশন হয় না, তার কোনো স্কিল ডেভেলপ হয় না। তো এটা হবে আমাদের এডুকেশনের জন্য একটা রিফর্ম স্কিল। আরেকটা সমস্যা হচ্ছে আমাদের এখানে 4-5 রকমের লেখাপড়া, বাংলা মিডিয়াম একটা, ইংলিশ মিডিয়াম একটা, মাদ্রাসা একটা, কওমি মাদ্রাসা একরকম। তো এইভাবে মেট্রিক পর্যন্ত যেতে যেতে দেখা যায় যে এক অংশ স্কিল লেভেলে এইখানে, আরেক অংশ স্কিল লেভেল অনেক নিচে। এই 3-4টা ধরনের শিক্ষার মধ্যে মেট্রিক পর্যন্ত যাওয়ার আগে যেন একটা ইকুইলিব্রিয়াম পজিশন তৈরি হয়, কাছাকাছি থাকে সবার মানে এডুকেশনাল লেভেল। এটাও হবে আমাদের রিফর্মের একটা ফোকাস। মোটামুটি আমার প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। আর আরেকটা প্রশ্ন ছিল সুন্না থেকে যে দলের মোবাইল অ্যাপ আপডেট করা অথবা রিলঞ্চ করা, এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা? যে অ্যাপ ব্যবহার করে বিএনপি কর্মীরা রিয়েল টাইমে আপডেট সাচ এস প্রেস রিলিজেস, স্পিচেস, ইভেন্ট স্কেডিউল সম্পর্কে অবগত থাকতে পারবেন। যদি অ্যাপ লঞ্চ করা হয় সেটা যেন বাংলা ইংলিশ ডিজাইন করা হয়। আর মেন্টরশিপের কোনো ব্যবস্থা করা যায় কিনা কমিটির বাইরের কর্মী সমর্থনের জন্য, যার মাধ্যমে বেটার লিডারশিপ বের হয়ে আসবে। মেন্টরশিপের আইডিয়াটা আমাদের অনেকের মধ্যে আছে, সময় সুযোগ হলে ইনশাল্লাহ, মানে এখন তো আমরা যুদ্ধ করছি আগামী নির্বাচন নিয়ে, যদি ব্যাপারটা সেটেল হয়ে যায় তখন এইসব নিয়ে আমরা চিন্তা করার সুযোগ পাবো। আর নির্বাচনের আগে আমরা একটা অ্যাপ লঞ্চ করব, হয়তো খুব রিসেন্টলি, যাতে আমাদের প্রোগ্রামগুলি সম্পর্কে আপনারা রিয়েল টাইমে আপডেটটা পেতে পারেন। আমি প্রশ্ন মোটামুটি শেষ। সর্বশেষ যে কথাগুলি বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব সেটা হলো, যে পরিকল্পনার কথাগুলি আমি বললাম, যদি আমরা সত্যি সত্যি সেইগুলি এক্সিকিউট করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা একটা মানে কমপ্লিটলি চেঞ্জ একটা সিলেট, একটা বাংলাদেশ দেখব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য।
কিন্তু এই যে অর্থনৈতিক ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ, রাজনৈতিক ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ, সামাজিক পরিবর্তনের চ্যালেঞ্জ, আপনার যারা অনৈতিক কাজ করে সেই সমস্ত লোকদের দমনের চ্যালেঞ্জ, এইগুলি কি শুধু আমার একার পক্ষে সম্ভব? একার পক্ষে সম্ভব না। আমি এম্পাওয়ার্ড হব তখন যখন আপনারাও আমার সাথে হাত মিলাবেন, টিম হিসাবে কাজ করতে পারবেন। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, যদিও আপনারা শারীরিকভাবে বাংলাদেশ থেকে অনেক দূরে আছেন, কিন্তু আপনাদের পরিবার, আপনাদের আত্মীয় স্বজন ছড়িয়ে ছিটিয়ে আছে সিলেটের সর্বত্র। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যারা যারা নির্বাচনের সময় যাবেন, নির্বাচনী ব্যবস্থাটার মধ্যে কন্ট্রিবিউট করবেন, তারা তো করবেন। আর যারা যেতে পারবেন না, তারাও যেন ফোন করে, যোগাযোগ করে আপনাদের আত্মীয় স্বজনদের উদ্বুদ্ধ করেন যে আপনাদের এই গরিব ভাই মুক্তাদিরকে যেন তারা নির্বাচনী প্রক্রিয়াটার মধ্যে সাহায্য করে, যাতে যে পরিকল্পনার কথা বললাম এইভাবে এম্পাওয়ার্ড হয়ে সেগুলির বাস্তবায়নের সুযোগ তৈরি হয়।